জি, আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম আমাদের আজকের ওয়েবিনারে। আমি নবিয়া কনসালটেন্ট থেকে এবিএম কালিমুল্লাহ আপনাদেরকে আজকের ওয়েবিনারে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে সার্টিফাইড এনার্জি অডিটর নিয়ে ওভারভিউ, রোল ইন বাংলাদেশ, সার্টিফিকেশন রোডম্যাপ। এটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সাথে আছে জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, পিএমপি এবং সিই। রিসেন্টলি মামুন ভাই সার্টিফাইড এনার্জি অডিটরটা কমপ্লিট করেছেন। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তাকে কংগ্রেচুলেশন জানাই। মামুন ভাই এখন কারেন্টলি বিএসআরএম এ আছে। তাছাড়া উনি পিএমপি সার্টিফাইড, আমি আগে বলছি, এবং উনি ইঞ্জিনিয়ার, কুয়েট থেকে করা, পাশাপাশি আইবিএ এমবিএ করা। সো আমি বেশি সময় নিব না, আমি মামুন ভাইয়ের কাছে যাব। মামুন ভাই তার পুরো জার্নিটা প্রকাশ করবে, প্লাস হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ কিভাবে আমরা আরো টুকিটাকি এটা জানবো। তো প্রথমে আমরা সেশনটা এভাবে করব যে মামুন ভাই সেশনটার পরে আমরা কোশ্চেন অ্যান্সার রাখবো। ওখানে আমরা আরো কিছু কিভাবে এই সার্টিফিকেটটা নেওয়া যায়, বা আমরা কিভাবে নিজেরা অ্যাচিভ করতে পারি এই সার্টিফিকেটটা, সেই সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমরা প্রেজেন্টেশনটা দেখবো, দেন আমরা কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে যাবো। সো ওভার টু ইউ মামুন ভাই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার পরিচয় তো অলরেডি দিয়ে দিয়েছে কালিম ভাই। আমি মামুনুর রশিদ। বেসিক্যালি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি ট্রিপলি করেছি রুয়েট থেকে 2004-এর ব্যাচ। 2009-এ বের হয়েছে আর কি। এরপর ক্যারিয়ার শুরু করি 2010-এ। এরপরে ক্যারিয়ার চলাকালীন সময়ে রাজশাহী ভার্সিটি আইবিএ থেকে এমবিএ করেছি। এরপরে 2023-তে পিএমপি সার্টিফাইড হয়েছি। এবং গত মাসে আমি সিইএ হয়েছি। সিইএ মানে হচ্ছে সার্টিফাইড এনার্জি অডিটর। তো সিই এর ক্যারিয়ারটা বেশ মানে ইন্টারেস্টিং এবং খুব আকর্ষণীয় আমি যতটুকু দেখেছি। এবং এটা যেহেতু এনার্জি সেক্টর ছাড়া খুব একটা লোকজন জানে না ওইভাবে, তো এটা সবাইকে জানানোর জন্য আসলে জিনিসটা কি, এর রোলটা কি বাংলাদেশে, এবং এটা কিভাবে সার্টিফাইড হওয়া যায়, এই জন্য নোভিয়া একটা সেশন অ্যারেঞ্জ করেছে। তো সেই সেশনে আমি আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার নলেজ থেকে যতটুকু পারি আমি আমার মতো শেয়ার করবো। তো এই প্রেজেন্টেশনটা মেইনলি দুটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে ভাগ থাকবে হচ্ছে যে বাংলাদেশে সিই এর রোলটা কি এবং এটা কি, সিই এ জিনিসটা কি, রোলটা কি, এটা ক্যারিয়ার পাথ ক্যারিয়ারটা কেমন হবে বাংলাদেশে। আর সেকেন্ড পার্টে থাকবে সিই এ হইতে চাইলে সেটা রোড ম্যাপটা কি হইতে পারে। তো কথা না বেরিয়ে চলুন আমরা শুরু করে দিই। শুরুতেই একটা বেসিক জিনিস দেখিয়েছি। তা আসলে এনার্জি অডিট বা অডিটর কারা বা কি জিনিস। তো এটা বোঝানোর জন্য আমি দুটা ডায়াগ্রাম দিয়েছি যাতে করে টেকনিক্যাল নন টেকনিক্যাল সবাই বুঝতে পারে একটা টাইম দেখে। তো এখানে দেখেন কম্বাসন ইঞ্জিনের দুইটা ডায়াগ্রাম দিয়েছি। তো একটা ইঞ্জিনে যদি আমি 100 ইউনিট এনার্জি দেই, সেখান থেকে ইফিসিয়েন্ট এনার্জি খুব কম ইউজ হয়, অনলি 25%, উপরে যেটা দেখতে পাচ্ছি। তো এটা কতটুকু এনার্জি ইফিসিয়েন্ট হচ্ছে একটা বিল্ডিং এর বা একটা ইন্ডাস্ট্রি বা একটা সিস্টেমের, এইটা একটা প্রসেসের মাধ্যমে ক্যালকুলেশন করে বের করে এটা আইডেন্টিফাই করা, এবং যেই এনার্জিটা লস হচ্ছে বা ওয়েস্টেজ হচ্ছে এটাকে কিভাবে রিউজ করা যায় এবং আউটপুট বাড়ানো যায়। এটা যাতে করে পার ইউনিট প্রোডাকশন কস্টটা কমে যায়, সাস্টেইনেবিলিটি বাড়ে এবং পারফরমেন্স ইমপ্রুভমেন্ট হয়। এই প্রসেসটাই হচ্ছে এনার্জি অডিট। আর যে পার্সনটা এটা করে, যে প্রফেশনের এটা করে, এই হচ্ছে এনার্জি অডিটর। এনআরডি অডিটর সে হইতে পারে সার্টিফাইড বা নট সার্টিফাইড। তো বাংলাদেশে যেহেতু কমপ্লায়েন্স মেনটেন করতে গেলে সেটা থেকে তারা সার্টিফিকেশন দেয়, তার জন্য পরীক্ষা দিতে হয়। তো সেই সার্টিফাইড যারা হয়েছে তাদেরকে সেরা সার্টিফাইড এনার্জি অডিটর বা সেরা সিইএ বলা হয়। তো যাই হোক, চলুন আমরা দেখি এখন বাংলাদেশে এটা রোলটা কি হইতে পারে বা রোলটা কি আসলে সিই এর। তো বাংলাদেশের রোল বোঝার জন্য আমরা একটু শর্টে বাংলাদেশের এনার্জি সিনারিওটা একটু দেখে নিই। হ্যাঁ। তো এইখানে দুইটা ডায়াগ্রাম দিয়েছি উপরে, যে এনার্জি ট্রেন্ড, ইউজ ট্রেন্ড আর কি, যদিও কয়েক বছরের পুরাতন। এটা আমি ওই স্ট্রেটার বই থেকে নিয়েছি। তো ওইখানে একটা এনার্জি ইউজিং ট্রেন্ড দেওয়া আছে 2008 থেকে 2017। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এনার্জি ইউজের ট্রেন্ডটা খুবই খুবই র্যাপিডলি ইনক্রিজ হয়েছে, বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে। যেটা 2008-এ ছিল অনলি অ্যারাউন্ড 13 মিলিয়ন টন অয়েল ইকুইভ্যালেন্ট, সেখান থেকে 2017-এ এটা দাঁড়িয়েছে প্রায় 18 মিলিয়ন টন অয়েল ইকুইভ্যালেন্ট। মানে এটা হিউজ পরিমাণ বাড়তেছে। তো সেই এবং বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে বাড়তেছে। তো যেহেতু এত পরিমাণ বাড়তেছে এবং এটার রিজার্ভ কিন্তু খুব বেশি নেই, আমাদের ন্যাচারাল গ্যাসের রিজার্ভ অনলি 0.2 ট্রিলিয়ন কিউবিক মিটার।
ওই সময় ছিল 2017-এ, এবং এটার রিজার্ভ বা প্রোডাকশন রেশিওটা অনলি 6.7, মানে 6-7 বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা যদি না নতুন কোনো মাইন ডিসকভার না হয়, যদি না এনার্জি ইউজ, গ্যাস ইউজ কমানো হয়। এই দুটা না হলে আসলে ফুরিয়ে যাওয়ার কথা। তো যাই হোক, যেহেতু ফুরাই নাই এখনো, তার মানে এরকম কিছু একটা হয়েছে আর কি। তো প্রাইমারি এনার্জি ইউজের পার্সেন্টেজটা আমরা দেখে ফেলি, যে এখানে হচ্ছে নিচের যে ডায়াগ্রামটা, এখানে প্রাইমারি এনার্জি বলতে যেটা বোঝাচ্ছে যে যখন একবারে সলিড ফুয়েল অর্থাৎ গ্যাস বা অয়েল বা কোল এটাকে কোনো কনভার্ট না করে যেটাকে চিন্তা করা, এটাকে বলা হয় প্রাইমারি এনার্জি। তো এইটার কনজাম্পশনটা কিন্তু আমাদের গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি, প্রায় 70% গ্যাস আমরা ইউজ করে ফেলি সারা বাংলাদেশে। কিন্তু এটা ছিল একটু পুরাতন, রিসেন্টলি এটা একটু চেঞ্জ হয়েছে। যেহেতু বললাম ওই যে 6-7 বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, এটার ইনিশিয়েটিভ নিয়েছে জন্য চেঞ্জ মানে শেষ হয় নাই। তো সেটা ইনিশিয়েটিভটা হচ্ছে এখানে কোলের পার্সেন্টেজটা বেড়ে গেছে রিসেন্টলি। আমি যেটা দেখলাম যে কোল ছিল মাত্র 5.96%, সেটা বেড়ে এখন প্রায় 25-26% হয়ে গেছে, এবং গ্যাসটা প্রায় 45% নেমে আসছে। তো তারপরেও যাই হোক, মানে গ্যাসের ইউজটা কিন্তু ম্যাক্সিমাম। গ্যাসটাকে আমরা যদি ইফিসিয়েন্ট ওয়াইলে ইউজ করতে পারি, তাহলে আমরা আমাদের এনার্জিটা অনেক সাস্টেনেবল হবে, আমাদের আউটপুট গুলা মানে ইফিসিয়েন্ট বেশি পাবো আর কি। তো আমরা কোন সেক্টরে কত এনার্জি ইউজ করি, প্রায় মানে ফাইনাল এনার্জি বলতে বোঝাচ্ছে যে যখন প্রাইমারি এনার্জিটাকে আমরা কনভার্ট করে ইউজেবল এনার্জিতে কনভার্ট করি, বিশেষ করে ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি যখন কনভার্ট করি, সেটা ইউজ করে কোন সেক্টরে কত। তো বাংলাদেশের যা এনার্জি জেনারেট হয়, এটার ম্যাক্সিমাম অর্থাৎ প্রায় 50% ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইউজ করে ফেলে। এরপরে কিছু থাকে মানে সেকেন্ড লার্জেস্ট ইউজার হচ্ছে রেসিডেন্সিয়াল সেক্টর, প্রায় 30%-এর কাছাকাছি সে ইউজ করে। বাকিটা হচ্ছে আদার্স, আর হচ্ছে ট্রান্সপোর্ট। যদিও ট্রান্সপোর্টের ক্ষেত্রে তারা প্রাইমারি এনার্জি সরাসরি ইউজ করে, অয়েল বা গ্যাস, বাট বাকিগুলো সবগুলাই ফাইনাল এনার্জি ইউজ করে। তো তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এনার্জি ইউজ এবং রেসিডেন্স সেক্টরে এনার্জি ইউজটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলে আমার কিন্তু টোটাল বাংলাদেশের এনার্জি বেড়ে যাবে এবং দক্ষতা বাড়বে, আমার এনার্জি ডিমান্ড যে ক্রাইসিস সেটা কমে আসবে। আচ্ছা, এখন আমরা এই যে এনার্জি এনার্জি জেনারেশন ক্যাপাসিটি বাংলাদেশে আসলে কত, আমরা যে এত এনার্জি ক্রাইসিসে ভুগতেছে, এটা এক্সাক্ট ফিগারটা কি? এটা আমি একবারে রিসেন্ট গত পরশুদিন এই ডাটাটা নিয়েছি। এটা বিপিডিবির ওয়েবসাইট থেকে নিয়েছি। তো এখান থেকে যেটা দেখলাম যে প্রায় মোর দ্যান 30,000 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি আছে। তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে পাবলিক সেক্টর, আর এরপরে আছে প্রাইভেট, এরপরে কিছু আছে জয়েন্ট, কিছু ইম্পোর্ট, আর হচ্ছে আদার্স ক্যাপটিভ বা রিনিউয়েবল। তো এখানে ক্যাপটিভ বা রিনিউয়েবল এটা গ্রিডে দেওয়া নাই, মানে এটা আসলে ইউজার নিজে ইউজ করে, মানে নিজে জেনারেট করে নিজে ইউজ করে ফেলে। তো ওইটা বাদ দিলে যেটা হয়, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি, যেটা হচ্ছে অ্যারাউন্ড মোর দেন 27,000 মেগাওয়াট। এটা আমাদের বাংলাদেশের এনার্জি জেনারেশন ক্যাপাসিটি। তো আমি যখন এই স্লাইডটা বানাচ্ছিলাম, তখন চিন্তা করলাম যে আমাদের এত এনার্জি ক্রাইসিস, ডেফিনেটলি ডিমান্ড এর সাথে বেশি হবে, কারণ আমাদের এত পরিমাণ লোডশেডিং, এত পরিমাণ নতুন কানেকশন দিতে গেলে অনেক ঝামেলা হয়। বাট আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে এটার পিক ডিমান্ড অনলি 18,000 মেগাওয়াট, যেটা কিনা প্রায় অলমোস্ট 100% পপুলেশন এর এক্সেস আছে। আজ থেকে প্রায় 3-4 বছর আগেও এটা 100% অ্যাক্সেস ছিল না, ছিল মাত্র 62% বা 60%-এর মতো। তখন পিক ডিমান্ড ছিল মাত্র 15-16 হাজার মেগাওয়াট। বাট এখন যেহেতু প্রায় সবাই অ্যাক্সেস পাচ্ছে, এবং এক কথায় 18,000 মেগাওয়াট আমি যদি জেনারেট করতে পারি, আমার সকল ইউজার ইফিসিয়েন্ট মানে খুব ভালোভাবে এনার্জি ইউজ করতে পারবে, কোনো লোড শেডিং বা কোনো ক্রাইসিস ছাড়া। তাহলে আমাদের জেনারেশনটা কত অ্যাকচুয়ালি? কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেডলি, জেনারেশন আমাদের মাত্র 14,000 থেকে 15,000 মেগাওয়াট। এবং যেটা ম্যাক্সিমাম হয়েছিল গত বছর, এটা সম্ভবত তখন ওই যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট একটু টেস্ট বেসিসে চালানো হয়েছিল, তো ওই সময় এটা 16,500 মেগাওয়াট হয়েছিল। বাট ওনার অ্যাভারেজ 14,000 থেকে 15,000, এটা আমাদের জেনারেশন ক্যাপাসিটি। আমাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি আছে 27,000, কিন্তু আমরা জেনারেশন করতে পারতেছি 14 থেকে 15 হাজার। তার মানে আমাদের অনলি আমাদের ক্যাপাসিটির 55% ইউজ করতে পারতেছি, বাকিটা আমরা করতে পারতেছি না, কারণ এটা আমাদের ইনএফিসিয়েন্সিস। তো এই এত ইনএফিসিয়েন্সি যদি আমরা দূর করে ফেলি নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট না দিয়ে, তাহলে তো অ্যাকচুয়ালি নতুন পাওয়ার প্ল্যান্ট বসানোর দরকার নেই, ইনএফিসিয়েন্সি বাড়ালে আমাদের ডিমান্ডটা ইজিলি মিট করা সম্ভব। তো ইনএফিসিয়েন্সি কোথায় হচ্ছে? এটা ইনএফিসিয়েন্সির কয়েকটা উদাহরণ যদি আমি দেখি, যেহেতু গ্যাসের ক্ষেত্রে প্রায় 45% এনার্জি জেনারেট হয় গ্যাস থেকে। তো গ্যাসের কয়েকটা ইনএফিসিয়েন্সি আমি উদাহরণ যদি দেই, আমাদের ম্যাক্সিমাম গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট যেগুলো রয়েছে, সেগুলোর এখনকার ইফিসিয়েন্সি হচ্ছে মাত্র 38%, যেটা আসলে হওয়া উচিত অ্যাটলিস্ট 45%।
তো আমাদের এই পাওয়ার প্ল্যান্ট গুলোকে 45% ইফিসিয়েন্সি যদি বাড়ানো যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের বছরে প্রায় 52 বিলিয়ন কিউবিক ফিট আমাদের গ্যাস কনজার্ভ করা সম্ভব, যেটাতে প্রায় 1300 মেগাওয়াট এনার্জি জেনারেট করা সম্ভব। একইভাবে আমাদের যে গ্যাস দিয়ে যে ইয়ে তৈরি করতেছি, ইউরিয়া তৈরি করতেছি, হ্যাঁ, তো ইউরিয়া তৈরি করার সময় ওখানে আমাদের হিউজ পরিমাণ গ্যাস লাগে। পার টনে আমরা ইউজ করে ফেলি 44 মিলিয়ন কিউবিক ফিট, বাট যেটা ওয়ার্ল্ড বেঞ্চ মার্কিং হচ্ছে অনলি 25 মিলিয়ন কিউবিক ফিট। মানে এখানে পার টন ইউরিয়া জেনারেট করতে আমরা 19 মিলিয়ন কিউবিক ফিট এক্সট্রা আমার গ্যাস চলে যাচ্ছে। তা আমি যদি ওটা যদি কোনোভাবে সেভ করতে পারি, আরো 1000 মেগাওয়াট আমি পাওয়ার জেনারেট করতে পারবো। তো সব মিলে দেখা যাচ্ছে এখান থেকেই আমি তো প্রায় 2300 মেগাওয়াট আমি জেনারেট করতে পারবো। মানে আছে তো গ্যাপ ছিল মাত্র কত, 4000-এর মতো। তো যাই হোক, এটা তো গেল, ওটা তো গেলো জেনারেশনের ক্ষেত্রে। আমি যদি ইউজের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের ম্যাক্সিমাম যেহেতু ইউজ করে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, তো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যেটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় আহ, কম করে হলো 21% কনজারভেশন পটেনশিয়াল রয়েছে। তো যেহেতু 50%ই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হচ্ছে ইউজার, তো ন্যাশনাল এনার্জির প্রায় 10.5% ইউজ কমানো সম্ভব যদি ইফিসিয়েন্ট ওয়েতে ইউজ করা যায়। কারণ ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি তাদের ইকুইপমেন্ট ইউজ করে খুবই পুরাতন, খুবই ইনএফিসিয়েন্ট। এগুলো যদি চেঞ্জ করা যায় খুব ইজিলি 21% এনার্জি কম ইউজ করা সম্ভব ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, যেটা প্রায় 10.5% এনার্জি ইউজ কম করা সম্ভব টোটাল ন্যাশনাল এনার্জির। একইভাবে রেসিডেন্সিয়াল সেক্টরে, সেকেন্ড লার্জেস্ট ইউজার যেটা রেসিডেন্সিয়াল সেক্টরে, এখানেও প্রায় 30%-এর কাছাকাছি এনার্জি কনজারভেশন করা সম্ভব, যেটাতে প্রায় ন্যাশনাল এনার্জির 8.6% আরো কমিয়ে ফেলা সম্ভব। মানে এখান থেকে এনার্জি ইউজই আমি প্রায় 18-19% কমিয়ে ফেলতে পারি। তো সব মিলে দেখা যাচ্ছে আমি যে দুটো দেখালাম, যে জেনারেশন ওখান থেকে 2300 বেশি করা সম্ভব, ইউজ আরো 18-19% কম করা সম্ভব। তো এটা হলে তো আমার আসলে নতুন পাওয়ার প্ল্যান্ট না বসায় এখান থেকে তো আমি দেখা তোমার ডিমান্ড ইজিলি ফুলফিল করতে পারি। তো এই জিনিসটা যখন বুঝে ফেলেছে গভর্নমেন্ট, তখন গভর্নমেন্ট একটা বডি ক্রিয়েট করেছে, সেটা সেটা সম্ভবত 2012 কি 14, মেবি 14-এ ডেভেলপ হয়েছে। এটা হচ্ছে বিদ্যুৎ অ্যান্ড জ্বালানি মন্ত্রণালয়ের আন্ডারে একটা বডি ক্রিয়েট করা হয়েছে, সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। এটার মেন কাজ হচ্ছে যে এনার্জি জেনারেট যেটা হচ্ছে এটা দক্ষতা বাড়ানো, এবং যারা ইউজ করতেছে তারা তারা যেন ইফিসিয়েন্ট ওয়েতে ইউজ করে। তো এদের টার্গেটটা হচ্ছে, টার্গেট টার্গেট সেট করার জন্য তারা একটা ইন্ডিকেটর সেট করে নিয়েছে, যে পার জিডিপিতে যে এনার্জি ইউজ করতেছে সেটা কমানো। পার জিডিপিতে 2013-তে যে এনার্জি ইউজ করতো বাংলাদেশের জনগণ, ফার্স্ট টার্গেট হচ্ছে 2021-এর মধ্যে এটা 15% কমিয়ে ফেলা। টোটাল টোটাল এনার্জি না কিন্তু, মানে পার জিডিপিতে কমানো। এবং 2030-তে এটার পার জিডিপিতে 20% কমানো। এটা যদি করা যায়, তাহলে 2030-এর মধ্যে টোটাল যে পরিমাণ এনার্জি লাগতো 2013 অনুযায়ী, সেটার প্রায় 7000 মেগাওয়াট কম এনার্জি লাগবে। অর্থাৎ আমি এখন দেখলাম 18,000 আমার ডিমান্ড, তো আমার 2030-তে যে যদি ডিমান্ড 25,000 হয়ে যায়, তো সেখান থেকে আমি যদি 7,000 যদি কমিয়ে ফেলি, তার মানে আমার এক্সিস্টিং ক্যাপাসিটি দিয়ে সেটা করা সম্ভব। তো এই জন্য সেটা থেকে বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে, অনেকগুলো প্রোগ্রাম নিয়েছে। আমি সবকিছু বলার টাইম পাবো না, এখানে মাত্র তিনটা মেজর বলতেছে। প্রথম প্রোগ্রাম যেটা, সেটা হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ইএমপি যেটা বলা হয়। যেহেতু লার্জেস্ট এনার্জি ইউজার হচ্ছে ইন্ডাস্ট্রি, তো এটা টার্গেট হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টর। তো এখানে কিভাবে তারা এই জিনিসটা অ্যাপ্লাই করবে? প্রথমে তারা সেগ্রিগেট করবে, যারা বেশি বেশি এনার্জি ইউজ করে এদের একটা লিস্ট বানাবে। এদেরকে বলবে হচ্ছে ডেজিগনেটেড কনজিউমার। তো ডেজিগনেটেড কনজিউমার লিস্ট দিয়ে তারা বলবে, ভাই তোমরা এখন এনার্জি অডিট করাও, তোমরা যে ইন্ডাস্ট্রি, তোমাদের এই ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ এনার্জি ইউজ করতেছো, কি পরিমাণ ইনএফিসিয়েন্সি তোমাদের আছে, যেগুলো যেগুলো ইনএফিসিয়েন্সি আছে এটা ইফিসিয়েন্ট করার জন্য ইনিশিয়েটিভ নাও। এটা হচ্ছে প্রথম ইনিশিয়েটিভ। আর বেঞ্চমার্কিং করা, অর্থাৎ যে টাইপের ইন্ডাস্ট্রি আছে সেই টাইপের ইন্ডাস্ট্রি আসলে কত এনার্জি ইউজ করা উচিত, সে আসলে কত করতেছে, এটা একটা করা। তো এইটা করতে গেলে কি লাগবে? একটা এনার্জি অডিটর লাগবে, দক্ষ এনার্জি অডিটর লাগবে। তো সেটা করার জন্য তারা তাদের মাধ্যমে একটা সার্টিফিকেশন সিস্টেম চালু করছে, সিইএ। তো সেই সিইএ মেইনলি অডিট করে আর কি। অডিট করার পরে সেখানে সেই বড় ইন্ডাস্ট্রিগুলো ডেজিগনেটেড যারা কনজিউমার আছে তাদের ইনএফিসিয়েন্সি গুলো কিভাবে মেটানো যায় তারা সাজেস্ট করে, সেই অনুযায়ী তারা ইনিশিয়েটিভ নেয়। এটা হচ্ছে প্রথম প্রোগ্রাম। দ্বিতীয় প্রোগ্রামটা কি নিয়েছে? দ্বিতীয়টা হচ্ছে বলা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি লেভেলিং প্রোগ্রাম। যেহেতু সেকেন্ড লার্জেস্ট ইউজার ছিল কি আমাদের রেসিডেন্সিয়াল সেক্টরে, তো রেসিডেন্সিয়াল সেক্টরে মানে বাসা বাড়িতে যেহেতু আর সরকার এসে বলতে পারবে না ভাই তুমি এটা ইউজ করো না, বা এই ফ্যান এটা এই এসি এগুলো ইউজ করো না। তো যেটা করতে পারে সেটা হচ্ছে যারা ম্যানুফ্যাকচারার,
এসি ফ্যান বা ওভেন এগুলো যারা ম্যানুফ্যাকচার তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে একটা স্টার লেভেলিং সার্টিফিকেশনের মধ্যে আনতে হবে এবং ক্রাইটেরিয়া দিয়ে দিবে যে অ্যাটলিস্ট তোমার 3 স্টার বা 4 স্টার হতে হবে। যত স্টার বেশি তত তার এনার্জি এফিসিয়েন্সি তত বেশি। তো এটা যখন বাধ্যবাধকতা করে দিবে যে যারা ম্যানুফ্যাকচার তাদের 4 স্টারের নিচে আসা যাবে না এবং বিলো স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি যেগুলো আছে এগুলো বাজারে ছাড়া যাবে না। এবং যেগুলো নতুন বিল্ডিং হবে এগুলো গ্রিন বিল্ডিং এটা সার্টিফিকেশন দরকার হবে। তো সেটা করতে গেলে সার্টিফাইড এনার্জি অডিটর এর সাথে খুবই গুরুত্বপূর্ণ। মানে সার্টিফাইড এনার্জি অডিটর ছাড়া এই প্রোগ্রামটাও কিন্তু ইমপ্লিমেন্ট করা যাবে না। 3 নম্বর যেটা করেছে, প্রথম 1 না 2 নম্বর যেটা দেখলাম এটা হচ্ছে আমার এক্সিস্টিং ইউজার যারা তাদেরকে নিয়ে, আর 3 নম্বরটা হচ্ছে যারা পটেনশিয়াল ইউজার মানে যারা আসতেছে আপকামিং বড় বড় ইউজাররা আসতেছে, তো তাদেরকে টার্গেট করে করা। সেটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন ফাইন্যান্স ইনভেস্টমেন্ট। অর্থাৎ একটা ইনভেস্টর যখন ইনভেস্ট করবে বড় কোনো ইন্ডাস্ট্রি করার জন্য, সেখানে হিউজ পরিমাণ পাওয়ার অবশ্যই ইউজ করবে। তো সেই পাওয়ারটা ইউজ কিভাবে করবে তারা, যারা আপকামিং যে ইন্ডাস্ট্রি করতেছে সেটার ইকুইপমেন্ট গুলোকে এনার্জি এফিসিয়েন্ট কিনা, যে প্রসেসটা তারা ইউজ করবে সেই প্রসেসটা এনার্জি এফিসিয়েন্ট কিনা। তো সেটার জন্য একটা এই প্রোগ্রামটা নিয়েছে। তো যদি সেটা হয়ে থাকে এনার্জি এফিসিয়েন্স অ্যান্ড কনজারভেশন ইনভেস্টমেন্ট যদি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তার ইকুইপমেন্ট গুলা তার প্রসেসটা, তাহলে বেশ ভালো একটা বেনিফিট তারা পাবে। লোন যখন নিবে সেই লোনের ক্ষেত্রে লো ইন্টারেস্ট পাবে, তারপরে ট্যাক্সের ক্ষেত্রে কিছু প্রিফারেন্সিয়াল পাবে, সাবসিডি পাবে, এই ধরনের তারা বেশ ভালো সুযোগ সুবিধা পাবে। তো সেটা করার জন্য আমাদের সার্টিফাইড এনার্জি অডিট দরকার, যে এই অডিট গুলা করবে ইনভেস্টমেন্টের আগে। তো এই প্রোগ্রাম 3টা শুধুমাত্র শেষ না, এটা যখন ইমপ্লিমেন্ট করতে যাবে, যখন একটা অডিটর অডিট করবে, নর্মালি একটা অডিটর প্রিলিমিনারি অডিট করে, এরপরে ডিটেল অডিট করে, প্রিলিমিনারি অডিট করার পর ডিটেল অডিট করার পরে যে একটা রিপোর্ট দিবে যে একটা ইন্ডাস্ট্রিতে বা একটা প্রসেসে এই এই পরিমাণ আমার এনার্জি কনজার্ভ করা সম্ভব এই এই ইনিশিয়েটিভ যদি আমি নেই। কিন্তু সেই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমার ইনভেস্টমেন্টটা দরকার, তো সেই ইনভেস্টমেন্টের ক্যালকুলেশনও সেখানে দিয়ে দেওয়া হবে। সেটা কিভাবে ফ্লো হবে, ফ্লো রেটটা, আইআরআর, এনপিভি, আরওআই সব ধরনের ক্যালকুলেশন এখানে থাকবে। এই ক্যালকুলেশন অনুযায়ী এখন এটা ইমপ্লিমেন্ট করা হবে। সেই ইমপ্লিমেন্টটা হতে পারে ইউজার নিজে নিজে করে ফেলতে পারে যদি তারা সেই সেই সেক্টরে তারা যদি এক্সপিরিয়েন্স হয়। আর যদি না হয় সেক্ষেত্রে সেটা থেকে এটা অথরাইজ মানে এটা দেওয়া আছে অথরিটি, সিইএ চাইলে এটাকে থার্ড পার্টি এনার্জি সার্ভিস কোম্পানিকে সে ইনভলভ করতে পারে এটা ইমপ্লিমেন্ট করার জন্য। তো এনার্জি সার্ভিস কোম্পানিটা কি এটা আমি যদি একটু বলি তাহলে বুঝতে পারবেন। যে নর্মালি দেখা যায় যে এনার্জি অডিটর অডিট করলো, সে অনেকগুলা এনার্জি কনজারভেশন অপরচুনিটিস বের করলো, সে অনেক ক্যালকুলেশন দিল, বাট সে হঠাৎ করে সে ইনভেস্ট করতে চাইবে না ইউজার। ফর এক্সাম্পল একটা ইন্ডাস্ট্রি যদি তার রুফটপ সোলার, ফর এক্সাম্পল আমি যদি দিই, তার রুফটপ সোলার সে টু টু 2 মেগাওয়াট জেনারেট করা সম্ভব একটা ইন্ডাস্ট্রিতে, কিন্তু হুট করে সেই ইউজার কিন্তু সে ইনভেস্ট করতে চাইবে না, কারণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সে চিন্তা করবে। তো সেইটা এড়ানোর জন্য, এই ডিফিকাল্টিসটা এড়ানোর জন্য সেটা থেকে অথরিটি দিয়ে দেওয়া হয়েছে সিইএ কে, সে চাইলে একটা থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে সে ইনভেস্ট করতে পারবে। অর্থাৎ ওই ইন্ডাস্ট্রিকে সে যদি এগ্রি থাকে তার সাথে একটা কমন এগ্রিমেন্টের মাধ্যমে থার্ড পার্টি সেই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করবে এবং সেখান থেকে যেই পাওয়ারটা জেনারেট হবে সেটা সেই ইউজারের কাছে সে বিক্রি করবে এবং 5-7 বছরে তার সেই ইনভেস্টমেন্টটা উঠে আসবে এনার্জি সার্ভিস কোম্পানি, এরপরে কিছু লাভ রেখে বাকিটা সেই ইউজারকে বুঝিয়ে দিবে। তো এইটাও টোটালি কিন্তু সিই এর মাধ্যমে করতে হবে। হ্যাঁ, তো বুঝতে পারছেন তার মানে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে মানে সব ক্ষেত্রেই সার্ভেট অ্যানালাইজারের খুব ভালো একটা রোল রয়েছে কিন্তু। তো তার মানে আমি কি দেখতেছি বাংলাদেশে এর আপকামিং যে একটা ক্যারিয়ার যদি বলেন, তো প্রায় আমাদের বাংলাদেশে মোর দেন 46,000 ইন্ডাস্ট্রি আছে এবং এর মধ্যে প্রায় 3,000 হচ্ছে বড় ইন্ডাস্ট্রি। আর অলরেডি প্রায় 200, এক্স্যাক্টলি 200টা না, 200টার কাছাকাছি ডেজিগনেটেড অর্গানাইজেশন ডিক্লেয়ার করে দিয়েছে সেটা থেকে যে এদেরকে করতেই হবে এনার্জি অডিট। তো সেটাকে চিন্তা করে এবং যারা নতুন নতুন বিল্ডিং করতেছে এদেরও লাগবে সার্টিফিকেট, গ্রিন এনার্জি সার্টিফিকেট, এবং যারা ইনভেস্ট করতেছে তাদেরও লাগবে। সবকিছু মিলাই আমি যদি মিলাই তাহলে দেখতে পাচ্ছি যে একজন সিইএ চাইলে সে ফুল টাইম কনসালটেন্সি করতে পারে। এখন তো 200টা আছে, একসময় তো সবগুলা 3,000 ইন্ডাস্ট্রি সবগুলাকেই হয়তো এই লিস্টের মধ্যে নিয়ে চলে আসবে, সেক্ষেত্রে সে ফুল টাইম কনসালটেন্সি ইজিলি করতে পারবে। অথবা চাইলে সে পার্ট টাইম করতে পারবে, সে একটা জব করতেছে পার্ট টাইম কনসালটেন্সি করতে পারতেছে। অথবা সে ফাইন্যান্সিং করতে পারে এনার্জি সার্ভিস কোম্পানিতে। অথবা সে নিজেই এনার্জি সার্ভিস কোম্পানি হয়ে যেতে পারে, মানে এন্টারপ্রেনার হয়ে যেতে পারে। অথবা সে ফুল টাইম জবও করতে পারে, যারা বড় বড় ইনভেস্টর আছে তাদের অডিটর হিসাবে আর কি। তো এই গেল আমার বাংলাদেশ এনার্জির রোল আর কি, মানে সিই এর রোল এবং তার ক্যারিয়ার। তো এই পর্যন্ত আমি যেটা বলেছি প্রথম সেকশন শেষ, এই পর্যন্ত কার কনফিউশন থাকলে শর্টে জিজ্ঞেস করতে পারেন, যদিও লাস্টে কোশ্চেন এন্ড অ্যান্সার রেখেছি। তো এই পর্যন্ত কার কোনো কনফিউশন আছে কিনা একটু যদি বলতেন।
আচ্ছা ভাইয়া, কারো যদি কোশ্চেন থাকে একটু কোশ্চেন করতে পারেন। ভাইয়া পজ দিছে আর কি। আমরা আবারও কোশ্চেন আনসার নিব, তারপর যদি কেউ কোশ্চেন আনসার করেন করতে পারেন। ওকে, আমার মনে হয় লাস্টে একবারে কোশ্চেন নিয়ে নেই, আমি শেষ করে ফেলি বাকিটা, হ্যাঁ। তো এখন এই সিইএ হওয়ার জন্য আমাদের রোড ম্যাপটা কি হওয়া দরকার? মানে কিভাবে সিইএ হওয়া যায়? তো বাংলাদেশে দুই রকম সিইএ দেখা যায় আর কি। একটা হচ্ছে লোকাল, সেরা থেকে সার্টিফাইড করে, এরকম একটা সিইএ আছে। আর একটা আছে ইন্টারন্যাশনালি। তো আমি উপরের যেই ব্যাকগ্রাউন্ডটা বললাম, যে কমপ্লায়েন্স গুলো বললাম, এগুলা কমপ্লাই করবে অনলি সেরা সার্টিফাইড সিই এর মাধ্যমে। অর্থাৎ ওই অপরচুনিটি যদি আমি পাইতে চাই, এই লেভেল, এই ডিরেকশনে যেতে চাই, অবশ্যই আমার সেরা সিইএ করতে হবে। আর ইন্টারন্যাশনালটা করতে হবে কেউ যদি ইন্টারন্যাশনালি তার কেরিয়ার গ্রো করতে চায়, বা অন্য কোনো কান্ট্রিতে যারা ইন্টারন্যাশনাল সিএ দিয়েই হয়ে যাবে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো তারপর আমি শর্টের সেই সিএটা আগে বলে নিই, এরপর আমি ডিটেল বলবো সেটারটা। তো ইন্টারন্যাশনাল যেটা আছে, এডব্লিউ, মানে হচ্ছে এডব্লিউ সম্ভবত অথরিটি অফ এনার্জি এফিসিয়েন্সি, এরকম কিছু একটা। তো তারা একটা করাই। বাংলাদেশ চ্যাপ্টার মনে হয় ওইভাবে কার্যকর নাই এই মুহূর্তে। তো ওদের পরীক্ষার সিস্টেম হচ্ছে, ওখানে 4 ঘন্টা পরীক্ষা হবে, কিছুটা পিএমপির মতো আর কি। 4 ঘন্টা পরীক্ষা হয়, 120টা এমসিকিউ থাকে ওখানে আর কি। 120টার মধ্যে 100টার মার্ক থাকে, বাকি 20টা হচ্ছে প্রক্সি কোশ্চেন থাকে আর কি। এবং এক্সাম ফি খুবই মানে এক্সপেন্সিভ। 550, 500 থেকে $550 লাগে এক্সাম ফি। এবং এটা প্রিরিকুইজিট কোর্সও লাগে প্রায় $1200, মানে অনেক এক্সপেন্সিভ এক কথায়। আর এটা সেরা সি এর চাইতে কঠিন না, সহজ আর কি। আমি যেগুলো দেখেছি স্যাম্পল কোশ্চেন বেশ সহজ আছে। হুম। তো যাই হোক, ওটা যেহেতু এখন ক্যারিয়ার করতে চাইলে বাংলাদেশে ওটা খুব দরকার নাই, সেটা সিএ দরকার। তো আমি সেটা সিএটা কিভাবে করা যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো সেটা সিইএ করতে গেলে এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। এটা বছরে একবার থেকে দুইবার তারা সার্কুলার দেয় সেটা থেকে। তো সার্কুলার দেওয়ার পরে এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। এবং এটার এক্সাম ফি হচ্ছে 12,000 টাকা অনলি। এবং এটা ব্যাংক ব্যাংক ড্রাফট বা পে অর্ডারে দিয়ে দিতে হয়। আর এটা করতে পারবে কারা? আগে খুবই বাধ্যবাধকতা ছিল যে অনলি বিএসসি ইঞ্জিনিয়াররাই করতে পারবে, বাট রিসেন্টলি গত বছর থেকে সম্ভবত এটা আরো অনেক এরিয়া বাড়িয়ে দিয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ার তার যদি 2 বছর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে সে তো করতে পারবেই। এর সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার যদি 6 ইয়ার্স যদি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে সেও করতে পারবে। শুধু তাই না, ইঞ্জিনিয়ার ছাড়া যারা সায়েন্সের স্টুডেন্ট, অর্থাৎ সায়েন্স থেকে এমএসসি বা বিএসসি করছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলা, তারাও চাইলে করতে পারবে। সেক্ষেত্রে তাদের 3 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে পারবে। তার মানে অনেক কিন্তু এরিয়া বাড়িয়ে দিয়েছে, যে কেউ চাইলে করতে পারে। তো এটার কোর্স কন্টেন্টটা কিরকম? এটা ভাইয়া এই চারটা। বিএসসিটা কি, মানে সরি, এই যে একটু আগের পেজে আসতেন, ইয়েস। এখানে যে এই যে বিএসসি ইঞ্জিনিয়ার অথবা সায়েন্স গ্রাজুয়েট যেটা আছে, এটা কি মানে কোনো স্পেসিফিক ট্রেডের উপর হতে হবে, নাকি যে কোনো কারিকুলামের যে উপর কোনো যে বিএসসি কোনো থাকলে যে কোনো কোনো স্পেসিফিক নাই স্যার, সিএসসিও করতে পারবে, সিভিল করতে পারবে, যে কোনো করতে পারবে। হ্যাঁ। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যারা আছে তারাও পারবে। তো জি কোর্স কন্টেন্ট। জি ভাই। জি, হ্যালো। আপনি কি আর কিছু জিজ্ঞেস করছেন? শোনা যায় না লাস্টে আর কি। না না, ঠিক আছে, থ্যাংক। ওকে ওকে। আচ্ছা, এখন কোর্স কন্টেন্টটা কিরকম? এখানে সেটাতে 4টা মডিউল আছে, 4টা পার্ট আছে। হ্যাঁ, তো 4টা পার্টের প্রথম পার্টটা খুবই ফান্ডামেন্টাল জিনিস, এর নাম দেখে বুঝতে পারতেছেন, ফান্ডামেন্টাল অফ এনার্জি ম্যানেজমেন্ট, এনার্জি অডিট। তো এইটার 30% থাকে বেসিক, খুবই বেসিক ইঞ্জিনিয়ারিং আর কি। তো বলতে পারেন ফিজিক্স কেমিস্ট্রিও বলতে পারেন, বাট বেসিক ইঞ্জিনিয়ারিং আমি বলবো, যেহেতু অ্যাপ্লিকেশন আর কি। তো এটার বেসিক মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, আইটি মিলে সব মিলে থাকে 30%। আর এরপরে বেশ ভালো একটা অংশ থাকে রিনিউবল এনার্জি, মানে যত ধরনের রিনিউবল এনার্জি আছে সেগুলো নিয়ে। এনার্জি অডিটের স্ট্যান্ডার্ড থাকে। তারপরে বাংলাদেশ এনার্জি সিনারিও, আমি যে উপরে যেগুলো বললাম এই টপিক মোটামুটি ওখান থেকে নেওয়া, মানে ডাটাটা আপডেট করে তারপর দিয়েছি আর কি। এরপরে স্ট্যাটিস্টিক্স থাকে, ডাটা অ্যানালাইসিস থাকে, কারণ যারা অডিটর হবে তাদের হিউজ পরিমাণ ডাটা অ্যানালাইসিস করতে হবে। তো এই জন্য ডাটা অ্যানালাইসিস এবং স্ট্যাটিস্টিক নিয়ে থাকে। এবং যেহেতু অডিট করে একটা নির্দিষ্ট প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে হতে পারে, এই জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টও থাকে, একটা ভালো অংশ থাকে আর কি। আর এরপরে যে পার্টগুলো এগুলো কোর ইঞ্জিনিয়ারিং থাকে, যেমন পার্ট 2-তে এটা বেসিক্যালি মেকানিক্যাল আর কি, কোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। 70% মেকানিক্যাল,
কেমিক্যাল থাকে 20%, 10% মেটালজিক্যাল জিনিসপত্র থাকে আর কি। আর থার্ড পার্ট যদি নাম দিয়েছে যে ইলেকট্রিক্যাল সিস্টেম, বাট এখানে আমি যেটা দেখেছি 50% থাকে ইলেকট্রিক্যাল, বাকি বাকি 50% থাকে মেকানিক্যাল ইউটিলিটিস মিলায় আর কি। আর 4 নম্বরটা হচ্ছে 2 আর 3 মিলায় তার সাথে কিছু ফাইন্যান্সিয়াল চ্যাপ্টার অ্যাড করেছে আর কি। মানে ওই সেম কন্টেন্টই থাকে, 2 নম্বর আর 3 নম্বর মডেল সেম কন্টেন্ট, বাট আরো ইলাবোরেটলি থাকে, তার সাথে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন থাকে। এই হচ্ছে 4টা কন্টেন্ট। আর এটা রিডিং ম্যাটেরিয়াল কি কি হইতে পারে, মানে কি কি পড়াশোনা করতে হবে, তো বললাম যে 4টা মডিউল, 4টা মডিউলই পড়তে হবে। তো সেই সেরা থেকে ওই 4টা বইয়ের মোটামুটি 38-39টা চ্যাপ্টার থাকে। প্রত্যেক চ্যাপ্টার এখানে আমি দিয়েছি। ওই প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে, A to Z পড়তে হবে এবং ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে, সাথে সাথে ম্যাথ করতে হবে। এর সাথে ইন্ডিয়ার বিই, মানে বাংলাদেশে যেটা সেটা, ইন্ডিয়ার এটাকে বিই বলে, বা ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি মেবি। ওই বইয়ের কিছু অ্যাডিশনাল ম্যাথ আছে এবং কোশ্চেন আছে, ওই জিনিসগুলো সলভ করতে হবে। তো বাংলাদেশের থিওরি ম্যাথ প্লাস ইন্ডিয়ান বইয়ের থিওরি ম্যাথ পড়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে। তো এখানে যদি যদি দেখেন দু একটা চ্যাপ্টারের নাম, দেখবেন যে প্রথমটা তো বললাম যে খুবই ইন্ট্রোডিউসিং জিনিসপত্র, 2 নম্বরে দেখবেন যে খুবই কোর বেসিক জিনিসপত্র আছে, মেকানিক্যালের বয়লার, স্টিম সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস, সব জিনিস নিয়ে পড়াশোনা। তারপরে কোজেনারেশন সিস্টেম, ওয়াস্ট হিট রিকভারি, এসব আর কি। 3 নম্বরে দেখবেন যে ইলেকট্রিক্যালে কিছু আছে। প্রথম 1 নম্বর ইলেকট্রিক্যাল সিস্টেম, যেটা হচ্ছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এসব নিয়ে থাকবে। 2 নম্বরে থাকবে আপনার মোটর, ভিএফডি এসব নিয়ে। এরপরে বাকি যেগুলো আছে এগুলো মোটামুটি ইলেকট্রিক্যাল আর ইউটিলিটি মিলায়, মানে কম্প্রেসর সিস্টেম, ফ্যান অ্যান্ড ব্লোয়ার, এসবিএসসি, পাম্প, কুলিং টাওয়ার, এসব নিয়ে আর কি। লাইটিং সিস্টেম, ডিজি, জেনারেটর, ন্যাশনাল গ্যাস জেনারেটর, এসব নিয়ে থাকবে। আর 4 নম্বরে আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন আপনারা যে 2 আর 3-এ যেগুলো চ্যাপ্টার আছে এগুলো রিপিট হয়েছে। হুম। 1 নম্বর চ্যাপ্টার কম্প্রেসর এন্ড এয়ার সিস্টেম, এটা অলরেডি 3-এ ছিল। 2 নম্বরে যে লাইটিং সিস্টেমটা ছিল 3-এ, এবং সবগুলাই রিপিট হয়েছে। অনলি 10, 11, 12 এই 3টা চ্যাপ্টার হচ্ছে নতুন থাকে। যদিও 1 থেকে 9 পর্যন্ত রিপিট হয়, কিন্তু এটা ক্যালকুলেশনটা হচ্ছে 2 আর 3 থেকে আরো ডিপ, আরো ডিটেল, ইলাবোরেটলি আর কি। আর 10, 11, 12 থাকে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন, বিশেষ করে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের যে ফাইন্যান্সিং চিন্তা করা হয় সেই ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন আর কি। মানে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে প্রজেক্ট রিলেটেড পড়াশোনা থাকে বেশ ভালো পরিমাণ। তো এই হচ্ছে রিডিং ম্যাটেরিয়াল। পরীক্ষাটা কিরকম হয়? পরীক্ষা হচ্ছে আপনার পেপার 1, 2, 3 এই 3টাতে একই রকম পরীক্ষা হয়। এই 3টাতে আপনার যেটা হয় যে ক্লোজ বুক পরীক্ষা, মানে পরীক্ষাতে কোনো বই টই নিয়ে যেতে পারবেন না। পরীক্ষাতে 3টা সেকশন থাকে আর কি, সেকশন A, B, C। এতে থাকে 50টা এমসিকিউ, বিতে থাকে 8টা শর্ট কোশ্চেন, সিতে থাকে 6টা ব্রড কোশ্চেন। তিনোটা ক্ষেত্রেই সেম, এবং এটা আলাদা করে কোনো টাইমিং ভাগ করা থাকে না। 3 ঘন্টার মধ্যে যতক্ষণে যে যেটা পারে অ্যান্সার করতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এটা 3টার পরীক্ষা সিস্টেম একই একই, কিন্তু 4 নম্বর পার্ট যেটা, এটা এই 3টা থেকে আলাদা। এটা মার্ক একটু কম, 100 মার্ক। বাট এটা হচ্ছে ওপেন বুক। মানে আমি যত ম্যাটেরিয়াল আছে 1, 2, 3, 4 সব, মানে তাদের যেই বইগুলা এগুলো নিয়ে যেতে পারবো আর কি। তো এগুলো নিয়ে যেতে পারবো। এটা মেনলি হিউজ সবগুলা চ্যাপ্টার মিলাই, তো মানে অনেক পরিমাণ ফর্মুলাস থাকে, অনেক ক্যালকুলেশন থাকে, এটা আসলে মাথায় রাখা সম্ভব না, এই জন্য এই সিস্টেম করছে। বাট যদি ওপেন বুক, বাট সবচেয়ে ডিফিকাল্ট পরীক্ষা এটাই। এটাতেই সবাই ম্যাক্সিমাম ফেল করে। আমি এখানে দেখেন একটা জিনিস রেড মার্ক করে দিয়েছি, 6 × 10। তো এইটা যতটা না কঠিন, এর সাথে ট্রিক্স বেশি করে আর কি। এই যে ট্রিক্সটা আমি নিজেও আগে বুঝি নাই, পরীক্ষা দেওয়ার সময় হলে যে বুঝতে পারছি আর কি, আগে থেকে বুঝলে ভালো হইতো। তো যাই হোক, যেটা নর্মালি করে আপনি একটু আগে খেয়াল করে দেখবেন যে পেপার 1, 2, 3 যেটা, এটা প্রত্যেক 3টা সেকশনে কিন্তু প্রায় মার্ক কাছাকাছি। হ্যাঁ, সেকশন এতে 50 মার্ক, বিতে 40 মার্ক, সিতে হচ্ছে 60 মার্ক, মানে 40, 50, 60-এর মধ্যে। কিন্তু এইখানে দেখেন এমসিকিউ মাত্র 20 মার্কের, আর শর্ট কোশ্চেন কিন্তু বাকি 20 মার্কের। আর ব্রড কোশ্চেন ওই দুটা মিলায়ে তার চেয়েও বেশি, মানে 20, 40, তারও ওই 60 মার্কের হচ্ছে ব্রড কোশ্চেন। তো এই জিনিসটা হুট করে আমি আগে চিন্তা করি নাই। তো দেখা যায় নর্মালি মেন্টাল সেটআপ থাকে যে যেহেতু কাছাকাছি সেকশন সবগুলা, প্রত্যেকটা সেকশনে 1 ঘন্টা করে সময় নিলে 1, 2, 3 পেপার হয়ে যায়। যে প্রথম 1 ঘন্টায় আমি এমসিকিউ দিলাম, পরে 1 ঘন্টায় শর্ট কোশ্চেন দিলাম, পরে 1 ঘন্টায় ব্রড কোশ্চেন দিলাম। তো সেম জিনিসটা মাথায় সেট হয়ে যায়। তো আমি যখন পরীক্ষা হলে 4 নম্বরটা পরীক্ষা দিতে যাই, দেখা যায় যে আধা ঘন্টার মধ্যে আমার এমসিকিউ শেষ। তারপরের 40 মিনিট 45 মিনিটের মধ্যে আমার শর্ট কোশ্চেন শেষ। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দুটা সেকশন শেষ হয়ে গেছে। এরপরে আরো প্রায় আমার 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো সময় রয়ে গেছে। তো তখন রিল্যাক্সিং একটা মোড চলে আসে যে এত সময় আছে, আমি আস্তে আস্তে করি, সবগুলা ধীরে ধীরে করি, সবগুলাই উত্তর করবো, এইভাবে চিন্তা করে করি। বাট যখন শুরু করা হয়, এগুলা কোশ্চেন এত বড়, মানে এত বড় বলে বোঝা, মানে এই পেপার 1, 2, 3 যেটা দেখলাম, এখানে যে ব্রড কোশ্চেন গুলো আছে এর চাইতে অনেক বেশি বড়। তো এই জন্য
ওইটা 2 ঘন্টার নিচে রাখলে ডিফিকাল্ট হয়ে যায়, খুবই ডিফিকাল্ট। মানে এক একটা কোশ্চেনে 10টা করে এবিসিডি থাকে, এরকম অবস্থা আর কি। মানে করতে করতে শেষ করা যায় না। এই জন্য এটা খুবই কেয়ারফুলি করতে হবে যে 2 ঘন্টা অ্যাটলিস্ট রাখতে হবে লাস্টের ওটা, সেকশন সি এর জন্য, বিশেষ করে পার্ট 4-এর। আচ্ছা, এটা পাসিং ক্রাইটেরিয়া কিরকম? এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি 60% মার্ক পাইতে হবে প্রত্যেক পরীক্ষায়। এটা গত বছর তার আগের বছর পর্যন্ত 70% ছিল। তো যেহেতু দেখা যায় যে খুব অনেকেই ফেল করে আর কি, তো এই জন্য এটাকে 60% করা হয়েছে। বাট এটা সহজ হয় নাই, এটা আরো ডিফিকাল্ট হয়েছে। আমি এবারে যে ফেস করছি এবারে, মানে যে ডিফিকাল্টি লেভেল 60% পাওয়াটা খুবই ডিফিকাল্ট আসলে। আমার জন্য হয়তো ডিফিকাল্ট হয়েছে, অনেকে সহজ হতে পারে, যাই হোক বেশ ডিফিকাল্ট আর কি। আর এটা রিটেকের সিস্টেম হচ্ছে এই 4টা পরীক্ষার মধ্যে কেউ যদি একটাতে ফেল করে, সে চাইলে ওই একটাকে পরে এক্সাম দিতে পারবে, তাহলে পাস। তো সেই একটা সর্বোচ্চ 2বার দিতে পারবে, 2বার বেশি বেশি পারবে না ওই একটা। আর যদি সে 2টা বা তার বেশি ফেল করে, তাহলে সবগুলাই সে পরীক্ষা দিতে পারবে, মানে দিতে হবে আর কি। আর এটা এ পর্যন্ত সার্টিফাইড এনার্জি অডিটর হয়েছে বাংলাদেশে মাত্র 42 জন। এভাবে এবারে 7 নম্বরটা এক্সাম হলো এবারে। হ্যাঁ, 7 নম্বরটা সহ 42 জন। তো এইবারে আমরা পাশ করেছি 4 জন। তো এই 4 জনের মধ্যে 2 জন ছিল ওই এক বিষয়ে রিটেক দেওয়া, মানে ওই যারা আগের বছরে ফেল করেছিল এক বিষয়ে, তারা 4 জন ছিল। ওই 4 জনের মধ্যে পাশ করছে 2 জন। আর বাকি 2 জন পাশ করছে মোটামুটি 90-92 ছিল, ওখান থেকে বাকি 2 জন পাশ করছে। তো সেই 2 জনের মধ্যে আলহামদুলিল্লাহ আমি একজন। আর যেহেতু এটা বেশ ভালোই কঠিন, বুঝতে পারতেছেন, 90-92 জনের মধ্যে মাত্র মাত্র 2 জন পাশ করছে ফার্স্ট টাইমে। তো বেশ ভালো কঠিন আর কি। তো কঠিন যেহেতু, সেহেতু আমি কিছু ট্রিক্স আমি এখানে দিয়ে দিয়েছি, আমি যেটা পরীক্ষা দিয়ে যতটুকু বুঝছি আর কি। মানে সবগুলা, প্রথম ট্রিক্স হচ্ছে যে সব কোশ্চেন অ্যাটেন্ড করা ট্রাই করতে হবে। আমি একটা পারতেছি না, বাট এটা বুঝতেছি যে এটার হচ্ছে প্রসিডিউরটা কি হবে, এটা বুঝতেছি। তো সেই প্রসিডিউরটা যদি ফলো করে যান আপনি, কোনো উত্তর টুত্তর কিছু মিলে নাই অঙ্কের, বাট প্রসিডিউরটা যেহেতু ফলো করছেন, আপনাকে একটা পার্সিয়াল মার্ক দিয়ে দিবে। তারপরে কোন একটা প্রবলেম নিয়ে আর পারতেছেন, স্লো আউটপুট আসতেছে, ওখানে যদি আটকায় যান তাহলে সব গেল। যেমন বিশেষ করে 4 নম্বর ক্ষেত্রে যদি আমি বলি, যে 4 নম্বর গুলো কোশ্চেন পারবেন না তা না, বাট এমন কিছু কোশ্চেন আছে যেটা অনেক ক্যালকুলেশন করতে হবে। মানে হবে কি হবে না নিশ্চয়তা না, বাট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে একটা কোশ্চেন নিয়ে অনেকক্ষণ যদি সময় কাটায় ফেলেন, তাহলে আর সময় পাবেন না আর কি। এই জন্য একটা প্রবলেমে আটকায় যাবে না, সবচেয়ে সহজ যেগুলো এগুলো দিয়ে এসে তারপরে যেটাতে অনেক কঠিন সেটাতে শুরু করবেন আর কি। আর যেহেতু বড় বড় ম্যাথ থাকে এখানে, টু মাছ মানে ক্যালকুলেশন যদি করতে যান, যে প্রত্যেকটা লাইনে লাইনে ক্যালকুলেট করে করতে যান, আপনি টাইম মেলাতে পারবেন না। এবং থিওরিটিক্যাল যেটা বলে, থিওরি থাকে মোটামুটি 30%-এর মধ্যে থিওরি থাকে, 70%-এর মধ্যে ম্যাথ করতে হয় আর কি। তো থিওরিটা অনেক কিছু মাথার মধ্যে আসবে, পড়ছেন অনেক কিছু, বাট সবগুলো যদি লিখতে চান আপনি সময় পাবেন না। যতটুকু চেয়েছে ঠিক ততটুকু দিলেই এনাফ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি পিএমপি সার্টিফাইড যেহেতু হয়েছি, পিএমপি পরীক্ষা দিয়েছি, পিএমপি পরীক্ষাতে টাইমটা খুব ভালো মতো ম্যানেজ করতে হয়। তো সেখান থেকে সেই জিনিসটা অ্যাপ্লাই করে, বিশেষ করে 4 নম্বর চ্যাপ্টারে আমি এটা করতে পেরেছি। এই হচ্ছে পাসিং ক্রাইটেরিয়া। আর এটা পাস করার জন্য স্টাডি প্ল্যানটা কিরকম হওয়া দরকার? তো আমার হিসাবে আমি যেটা যতটুকু দেখেছি, যে যারা যারা পরীক্ষা দিবে তারা তো একজন তো আর এট এ টাইম ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হইতে পারবে না। যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সে মেকানিক্যালটা কম বুঝবে, স্বাভাবিক। যে মেকানিক্যাল সে ইলেকট্রিক্যালটা কম বুঝবে, বা যে কেমিক্যাল সে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম বুঝবে। আর এই পরীক্ষার মধ্যে যেহেতু সবগুলা কন্টেন্টই আছে, তো তার জন্য তার সাবজেক্ট বাদে অন্য সাবজেক্টের গুলা বেশ ভালো ডিফিকাল্ট। তার সে করে বেসিক জিনিসটা বুঝতে হবে। তো সেই জন্য বুঝে বুঝে যদি পড়তে চাই, সব মিলে 4টা বই মিলে মোটামুটি 38-39টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, ইন্ডিয়ান একটা চ্যাপ্টার মনে হয় আলাদা করে পড়ে নিতে হয়। সব মিলে 39 বা 40টা চ্যাপ্টার যদি চিন্তা করি, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য থিওরিটিক্যাল A to Z পড়তে 12 ঘন্টা টাইম লাগবে উইথ ম্যাথ। তো কেউ যদি এই 12 ঘন্টা টাইম একদিনে দেয় তাও সম্ভব। তার মানে 40 দিনে 40টা চ্যাপ্টার শেষ করা সম্ভব। কিন্তু যেহেতু সবাই জব করে, 12 ঘন্টা এত টাইম দিতে পারবে না। তো সেই জন্য যেটা করতে পারে, নর্মালি দেখা যায় যাদের একটু জবে রিল্যাক্সেশন আছে, বা ওই অর্গানাইজেশন থেকেই এমফাসাইজ করতেছে ভাই তুমি এরকম কিছু একটা সার্টিফিকেশন নিয়ে নাও, সে অফিসের মধ্যে 2 ঘন্টা সময় বের করতে হবে তার। আর অফিসে যাওয়ার আগে 1 ঘন্টা, অফিস থেকে এসে 1 ঘন্টা, টোটাল 4 ঘন্টা যদি করতে পারে সে, তাহলে 3 দিনে একটা চ্যাপ্টার শেষ হবে, 1 মাসে একটা মডিউল শেষ করতে পারবে। তো এইভাবে 4 মাসে 4টা মডিউল শেষ করলে দেখা যাবে যে 4 মাস চলে গেছে। এরপরে আপনার যেটা করতে হবে পরের স্টেজে, এটার মডেল টেস্ট দিতে হবে। তো মডেল টেস্ট 4 মাস আগে যেটা পড়ছেন সেটা তো হুট করে মডেল টেস্ট দিতে পারবেন না। সেটা যেটা করতে হবে, যেটার মডেল টেস্ট দিবেন সেটাকে আবার রিভিশন দিতে হবে, এবং সেটা ম্যাথগুলো করতে হবে। তো সেটা করার জন্য অ্যাটলিস্ট যদি দিনে 3-4 ঘন্টা পড়তে পারেন মাত্র, সেক্ষেত্রে আপনার 15 দিন লেগে যাবে আর কি। তো 15 দিন আপনার হাতে এক একটা মডেল যদি দেন,
এখানে 2 মাস চলে যাবে। 15 দিন পর যদি একটার মডেল টেস্ট দেন, বাকি 15 দিনের মধ্যে কিন্তু যে একটা উইকেন্ড পাবেন, ওই উইকেন্ডে প্রথম মডেল টেস্টটা, প্রথম পার্টটার মডেল টেস্ট আবার দিয়ে দিবেন। অর্থাৎ 2 মাসের মধ্যে যেন সবগুলা যেন 2টা করে মডেল টেস্ট হয়ে যায়, সেভাবে দিয়ে দেওয়া উচিত। আর এই পর্যন্ত তখন হয়ে গেছে কারো থিওরি পড়া আর রিভিশন দেওয়া, মোটামুটি সে প্রিপেয়ার্ড। এরপরে সে 1 মাস অ্যাটলিস্ট সময় লাগবে আবার, কারণ আপনি 2 মাস আগে যেটা পড়ছেন হুট করে পরীক্ষায় পারবেন না। এই জন্য পরীক্ষার আগে অ্যাটলিস্ট 1 মাস দরকার, যাতে করে সবগুলাকে প্রত্যেকটা মডেলে 1 সপ্তাহ করে 5-7 দিন করে অ্যাটলিস্ট টাইম পান রিভিশন দেওয়ার। তাহলে আপনি ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবেন আর কি। আর ফাইনালি পরীক্ষায় অ্যাটেন্ড করা, এবং পরীক্ষা অ্যাটেন্ড করা গুরুত্বপূর্ণ এই জন্য যে 4টা পরীক্ষা কনজিকিউটিভ হবে, মানে কোনো গ্যাপ থাকবে না কিন্তু। আজকে এক পরীক্ষা, কালকে এক মানে 4টা মানে কনজিকিউটিভ ডেতে হবে। তো এই জন্য এমন ভাবে মাথা ঠান্ডা করে ভালো একটা লোকেশনে থাকতে হবে, যাতে করে পরীক্ষার হলে ডিস্টেন্স যেন বেশি না হয়, জ্যাম যেন এড়ানো যায়। আমার সেকেন্ড পরীক্ষাতে যেটা হয়েছিল, প্রায় ওই দিন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা ছিল, আমার ইয়ে পড়েছিল, সিট পড়েছিল ঢাকা ভার্সিটিতে। তো এমন এক সিচুয়েশনে পড়েছিলাম যে অনেক জ্যাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তাও মোটামুটি 10 মিনিট আগে পৌঁছে গেছি আর কি। তো ওইরকম করলে কিন্তু খুব মানে ইয়ের মধ্যে পড়ে যায় আর কি। তো সেকেন্ড পার্টটা অনেক সহজ ছিল, বাট এটার জন্য আমার কিন্তু অতটা ভালো হয় নাই। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা জিনিস, এখানে হয়তো অনেকে দেখবেন যে অনেক বেশি সময় লাগতেছে, যে 4 মাস আমি থিওরি ম্যাথ করবো, 2 মাস রিভিশন দিব। আসলে এরকমই লাগবে, কারণ বললাম যে আমি যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি যখন প্রথম শুনলাম যে ফ্লুইড কাপলিং কাকে বলে, এটা খুবই মেকানিক্যাল একটা বেসিক জিনিস। ফ্লুইড কাপলিং আমি জীবনে নামও শুনি নাই, বাট এখানে যখন শুনলাম, ওখানে বইয়ে পড়লাম, খুব একটা বুঝি নাই। এরপরে ইউটিউবে ভিডিও যখন দেখছি তখন বুঝছি। তো সেটার প্রিন্সিপালটা কিভাবে কাজ করে এটা বুঝতে গেলে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টাইম তো লাগবেই। তো এই জন্য যদি কোনো প্রফেশনাল কোর্স থাকে কোথাও, এখন পর্যন্ত এরকম নাই, তাহলে এই টাইমটাকে হাফ করে দেওয়া সম্ভব। অর্থাৎ এখানে যে 4 মাস আছে আর 2 মাস আছে, এটাকে অ্যাটলিস্ট 3 মাস করে দেওয়া সম্ভব। তো এটা যদি 3 মাস হয়ে যায়, তার 3 আগে 4 মাসে আপনি ইজিলি ফার্স্ট টাইমে পাশ করা সম্ভব। কেউ যদি অ্যাক্টিভ বেশি হয়, সেক্ষেত্রে এই 3 মাসের জায়গায় 2 মাসেও সম্ভব। 2 এর আগে 3 মাস যদি সে প্রপার গাইডলাইন পায়, মানে প্রফেশনাল যদি কোর্স করে থাকে, তাহলে সম্ভব। আদারওয়াইজ কিন্তু আমি যেটা বলেছি এরকমই লাগবে, যদি একবারে পাশ করতে চান আর কি। এভারেজ যাদের আইকিউ তাদের, আর যারা এক্সট্রা অর্ডিনারি তাদের কথা আলাদা, তাদের কথা বলতেছি না আর কি। আচ্ছা, আর আমার স্টাডি প্ল্যানটা কিরকম ছিল? আমি আজ থেকে প্রায় বছর দেড়েক আগে আমি শুনেছিলাম আমার এক বসের কাছ থেকে, এরকম একটা খুব ভালো একটা ডিমান্ডেবল সার্টিফিকেশন আছে, তুমি চাইলে করতে পারো। তো ওই সময় আমি ডিটারমাইন্ড ছিলাম না করবো কি করবো না, কারণ ওই সময় চাপও ছিল কাজের বেশ। বাট তার মাস ছয়েক পরে কাজটা অনেক কমিয়েছে, মানে আমার যে বড় বড় প্রজেক্ট ছিল, প্রজেক্টগুলো এখন নাই বলেছে, এখন সবগুলো ছোট প্রজেক্ট চলতেছে, তো বেশ অফিসে ভালো টাইম পাওয়া যাবে। তখন চিন্তা করলাম যে এই সার্টিফিকেটটা নেওয়া যায় কিনা। তো গত বছরের সেপ্টেম্বর থেকে আমি পড়াশোনা শুরু করছি। ফার্স্ট পার্ট যখন পড়া শুরু করলাম, আমি পরীক্ষা দিব এই চিন্তা করে আমি পড়া শুরু করি নাই, এমনি পড়া শুরু করেছি। যখন পড়াশোনা শুরু করছি তখন দেখলাম বেশ ইন্টারেস্টিং, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি নিয়ে অনেক ডিটেল দেওয়া আছে, বাংলাদেশ এনার্জি সিনিয়রে দেওয়া আছে, মানে ইন্টারেস্টিং পড়াশোনা আর কি। এবং বিশেষ করে প্রজেক্ট ম্যানেজমেন্টও ছিল, যেটা আমি পিএমপিতে ছিলাম। তো এই জন্য খুব ইন্টারেস্ট ফিল করেছি এবং পার্ট 1 শেষ করেছি। এবং যেহেতু কোনো ডেডিকেটেড ছিলাম না, পরীক্ষা দিতেই হবে, আমি একটু রিল্যাক্সেই 1 মাসে শেষ করছি আর কি। এরপরে পার্ট 2 যখন শুরু করলাম, এটা খুবই কোর মেকানিক্যাল জিনিস। তো যখন আমি এটা বিভিন্ন জায়গা থেকে, এখান থেকে ওখান থেকে, কলিগদের কাছ থেকে মেকানিক্যাল জিনিসটা ডিটেলস শিখতেছি, অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল কোর জিনিস শিখতে পারতেছি, এখান থেকেও বেশ ভালো একটা মানে আগ্রহ পাচ্ছিলাম। তো পার্ট 1 আর 2 আমি শেষ করে ফেলছি। এবার পার্ট 3 যখন শুরু করলাম, এটা তো যেহেতু প্রথমে ইলেকট্রিক্যাল জিনিস, তো এই জন্য খুব একটা আগ্রহ পাই না আর কি পার্ট 3-তে। বাট কিছু দূর যখন চলে যায় মাঝামাঝি, তখন চিন্তা করলাম এই এতগুলা পার্ট শেষ করে পরীক্ষা দেওয়া এটা মনে হয় সম্ভব হবে না, কারণ সামনে প্রজেক্ট আসতেছে বড় বড়, কখন আসবে কি অবস্থা। যাই হোক, এরকম চিন্তা করতে করতে নভেম্বরে সার্কুলারটা হয়ে গেল। যখন সার্কুলারটা হয়ে গেল, তখন চিন্তা করলাম, তখন নতুন ভাবে মোটিভেটেড হইলাম যে অলরেডি তো আমি তো আহ, 2টা এবং আরেকটার অর্ধেক করে ফেলছি, আর একটা করলে তো আমার আমি তো প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো। এই জন্য আমি আবার নতুনভাবে মোটিভেটেড হয়ে আমি পার্ট 3 আর 4 শেষ করে ফেললাম। শেষ করে ফেললাম এবং ডিসেম্বরে অ্যাপ্লিকেশনও করে ফেললাম, 1 মাস টাইম দেয় অ্যাপ্লিকেশন করার। তো ডিসেম্বরে অ্যাপ্লিকেশন করে ফেললাম। অ্যাপ্লিকেশন করার নর্মালি 2 মাস পরেই পরীক্ষা হয়ে যায়। তো আমি ওই সেই 2 মাসটা ভাগ করে নিলাম, 4 ভাগে ভাগ করলাম, 15 দিন করে করে। যে প্রত্যেকটা পার্ট আমি 15 দিনে রিভাইজ করব এবং মডেল টেস্ট দিব। এবং সেভাবে সেভাবেই করলাম। প্রথম পার্টটা যেহেতু 15 দিনের আগে কোনো মডেল টেস্ট দেওয়া যাবে না, 15 দিন পর একটাই দিয়েছি, বাকিগুলা বাকিগুলো শেষ করার মাঝখানে আগেরটার মডেল টেস্ট দিয়েছি। অর্থাৎ আমি যখন 2 নম্বর মডেলটা শেষ করতেছি, তখন মাঝখানে যে উইকেন্ড সেটাতে আগের মডেল টেস্টটা দিয়ে দিয়েছি। তো এইভাবে ওই 4টা 15 দিন, অর্থাৎ 2 মাসে এটা আমার রিভিশন দেওয়া হয়ে গেছে, মডেল টেস্ট 2টা করে হয়ে গেছে।
তো এই যখন আমি এই ফেব্রুয়ারিতে তখন চিন্তা করছিলাম যে আমার পরীক্ষার ডেট হতে দিয়ে দিবে মার্চের দিকে, বাট দুঃখজনক পরীক্ষার ডেট দেয় নাই। মার্চে যে দিয়েছে এবং সেটা এপ্রিলে। তার মানে আমি এটার এই ফেব্রুয়ারিতে এসে দেখলাম আমি আরো 1 মাস আছে আমার সামনে। তখন সেই 1 মাসকে প্রত্যেকটা মডেলের জন্য আমি 5-7 দিন করে সময় রাখলাম এবং সেভাবে পড়াশোনা শুরু করলাম। এবং দেখা গেল যখন আমি শেষ করে ফেলছি প্রায়, সেই সময় পরীক্ষার ডেটটা পিছিয়ে দেয় 1 মাস। তো আমি এক্ষেত্রে একটু হয়েছি যে আমি এত কষ্ট করে পড়লাম, আবার 1 মাস পিছিয়ে গেল, নতুন করে আরো 1 মাস তো ধরে রাখা ডিফিকাল্ট। তো ওই 1 মাসটা আসলে আমার ওইরকম ভাবে কোনো ইফিসিয়েন্ট পড়াশোনা হয় না। প্রথম 1 সপ্তাহ তো একটু গেছে যে কি করব, মানে পড়াশোনাকে আবার নতুন করে করবো, মানে কোন স্টাইলে কি করবো, এটা করতে করতে 1 সপ্তাহ চলে গেছে। বাকি 2 সপ্তাহ একটু পড়ছি, লাস্ট সপ্তাহে পার্সোনাল কাজ ছিল, তারপর অফিসের কাজটা বেড়ে যায়, যার কারণে খুব একটা এফিসিয়েন্টলি আমি ওই 1 মাস ইউজ করতে পারি নাই। মানে আমি 7 এপ্রিল পর্যন্ত যে প্রিপারেশন মোটামুটি ওইটা দিয়েই আমার মে মাসে 16, 17, 18, 19 4 দিন আমি পরীক্ষা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি পরীক্ষা যেটা দিয়েছি সেটা আমি পাশ করবো এটা এক্সপেক্ট করি নাই, কারণ মডেল টেস্ট যেগুলো দিতাম এটা অনেক ভালো হইতো, পরীক্ষা কিন্তু অত ভালো হয় নাই। তারপর আল্লাহর মতো আমি পাশ করেছি। তো এই হলো আমার জার্নি। আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এই ফ্লোর এখন ওপেন, আপনারা হ্যালো, আমার আসসালামু আলাইকুম। কোশ্চেন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি একটু একটা মিনিট, আমরা একটু ওয়ান বাই ওয়ান যাই। যদি হ্যান্ড রেজ করেন তাহলে আমাদের কন্ট্রোল করতে সুবিধা হবে, বা একজন বললে আরেকজন একটু অফ থাকতে হবে আর কি। জি, একজন একজন করি। জি, হ্যালো। জি, আমি জানতে চাচ্ছিলাম যে মডেল টেস্ট গুলো আসলে কোথায় পাওয়া যায়, এতগুলো মডেল টেস্ট? আচ্ছা, এটার মডেল টেস্ট সেটার ওয়েবসাইটে আছে। সেটার ওয়েবসাইটে তাদের প্রত্যেকটা মডেলের জন্য 4টা করে মডেল টেস্ট আছে আর কি। তো ওই 4টা করে মানে 4 4 16টা মডেল টেস্ট আপনি সেটার ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আগেই মডেল টেস্ট যদি সলভ করেন তাহলে কিন্তু লাভ হবে না, আগে প্রিপারেশন নিতে হবে, এরপরে মডেল টেস্ট যেতে হবে, তাছাড়া কিন্তু আসলে বুঝতে পারবেন না আপনার প্রিপারেশন কতটুকু। আচ্ছা, মডেল টেস্ট বলতে আপনি কি প্রিভিয়াস কোশ্চেন গুলো বোঝাচ্ছেন নাকি হ্যাঁ, আলাদা প্রিভিয়াস মডেল? কোশ্চেন ওরা 7টা এই পর্যন্ত পরীক্ষা নিয়েছে, তো 7টার মধ্যে 4টা ওয়েবসাইটে দিয়ে রাখছে। ওই 4টাই দিয়ে রাখছে, ওই 4টার বাইরে দিবে না বলছে। আমি কথা বলছি তাদের সাথে, বলছে ভাই আমরা এই 4টাই দিব, এই 4টাই হচ্ছে স্যাম্পল হিসেবে, যারা যারা দিতে চাই ওই 4টা দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি এখন একটু রাজা ভাইয়ের কাছে যাব। রাজা ভাই হাত তুলছে। জি রাজা ভাই, আনমিউট করে কথা বলেন। জি। আচ্ছা, একটা কোশ্চেন হচ্ছে যোগ্যতাটা কি, মানে আপনার অ্যাপ্লাই করার শর্ত কি? অ্যাপ্লাই করতে হলে আপনার ধরেন আপনারা তো ইঞ্জিনিয়ার মোস্টলি, তা আমরা তো মেকানিক্যাল বা অন্য কোনো ইঞ্জিনিয়ার না। সেক্ষেত্রে আমাদের জন্য যারা নর্মাল ইউনিভার্সিটি ডিগ্রি, তাদের জন্য অপশনটা কিরকম? একটু তাদের ওই জন্য ক্রাইটেরিয়া, আ- এডুকেশনাল ক্রাইটেরিয়াটা বললে ভালো হয়। আচ্ছা, তাদের জন্য হচ্ছে তারা যদি সায়েন্সের হয়ে থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ধরনের সাবজেক্ট থেকে যদি বিএসসি বা এমএসসি করা থাকে, তাহলে তাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তারা করতে পারবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে রা- সায়েন্সের হতে হবে আর কি। রাজা ভাই আমরা নাই। নাই তো ভাই। হ্যাঁ, আমরা নাই। সুজন ভাই আমার এই কইলো জয়েন করেন ভাই। তা আমি তো মনে করছি সার্টিফিকেশন এটা নিয়ে পেলাম। আচ্ছা, অসুবিধা নাই, ঠিক আছে। 42 জন আছে মাত্র, একটা সুযোগ ছিল। এখন ভাইয়ের জন্য আবার সায়েন্সের পড়ালেখা শুরু করে দিব কিনা এটা আমার চিন্তা করি। আমার আমার বিএসসি দিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা অন্যদের প্রশ্ন নেই। জি, আর কেউ হ্যাঁ, কিছু জিজ্ঞেস করবেন কিনা? জি। রাজা রাজা ভাই, আপনি আপনি এটার সিইএ না হইতে পারেন, কিন্তু আপনি যে অর্গানাইজেশনে আছেন সেখানে হয়তো বা এরকম মামুন ভাইয়ের মতো কোনো সিইএ কে কোনো না কোনো কাজে অডিট করার জন্য ডাকতে হতে পারে। তো এই টার্মটা আপনার জানা থাকলো, কিন্তু এটা কিন্তু একটা বেনিফিট অফ দিস ইউনিয়ন। না, সবকিছুর জানার মধ্যে তো শেষ নাই, এইটার সম্পর্কে তো জানতামই না, বেসিক কোনো আইডিয়াই ছিল না। ভাইয়া আজকে যেভাবে এত সরল সাবলীল ভাবে বললো, খুব ভালো লাগছে। ভাই যাই হোক, অনেক কিছু জানলাম এখান থেকে। এক্স্যাক্টলি, আমার নিজেরও তেমন জানা ছিল না। মামুন ভাইকে অনেক ধন্যবাদ। আজকে অনেক কিছু আমি নিজেও জানতে পারলাম। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলুন, তারেক ভাই বলুন। আচ্ছা, পরীক্ষাটা কে কে নেয় মেনলি? এটা কি সেটা থেকে নেয় নাকি বুয়েট বা কোনো এরকম কোনো প্রতিষ্ঠান নেই? আচ্ছা, এটা পরীক্ষাটা হচ্ছে কন্ট্রোল করে সেটা থেকেই, সেটার যারা কর্মকর্তা আছে তারাই থাকে, বাট কোশ্চিনটা করে হচ্ছে বুয়েট থেকে করে। তো যেহেতু বুয়েট থেকে করে, তারা একটু স্ট্যান্ডার্ড ধরে রাখার জন্য বেশি হার্ড কোশ্চেন করে আর কি। বুঝতে পারো? আচ্ছা, একটা চ্যাট বক্সে একটা কোশ্চেন আছে, আশিকুর রহমান ভাই বলছে বলছে যে সেটার বইগুলো কি সেটার ওয়েবসাইটে পাওয়া যাবে কিনা? বইগুলো, এই যে 4টা বই, এটা কি হ্যাঁ, হ্যাঁ, রেজিস্ট্রেশন হ্যাঁ, ছাড়া কি ওয়েবসাইটে পাওয়া যায় পাওয়া যাবে। কিনা? মানে ওয়েবসাইটে পাওয়া যাবে, ওয়েবসাইটে আছে। রেজিস্ট্রেশন ছাড়া পাওয়া যাবে না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পাওয়া ও, যাবে। জি। আশিকুর ভাই, আপনার আনসার মনে হয় পেয়েছেন। আপনি ওয়েবসাইটে গিয়ে এই বইগুলো পাবেন, 4টা বই পাবেন। জি। আর কেউ কোনো কোশ্চেন আছে কিনা? ওয়েবসাইট আরেকটা অ্যাভেলেবেল, কোশ্চেন জি, ওয়েবসাইট অ্যাভেলেবেল। মডেল টেস্ট গুলো কিভাবে দিতে হয়? মডেল এটা কোনো মডেল প্রশ্ন টেস্ট আছে? মডেল টেস্ট গুলোরও লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে আছে মডেল টেস্ট। আমি একটা কাজ করি, এই আচ্ছা, বইয়ের আচ্ছা। মডেল টেস্টের একটা জি, লিঙ্ক আমরা দিয়ে দেই। আমরা ওইটাতে যাবো। আচ্ছা, আমরা আরেকটু একটু ডিক্লারেশন দিয়ে দিই। আমরা আসলে এই সেটার সার্টিফিকেশন নিয়ে মামুন ভাই ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে। যারা ইন্টারেস্টেড, আমি অলরেডি লিঙ্ক দিছি, তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমরা নোভিয়া থেকে আপনাদের সাথে যোগাযোগ করব। প্লাস হচ্ছে যে অলরেডি আপনার এই প্রেজেন্টেশনে একটা জিনিস খেয়াল করছেন যে যদি আমি ইন্ডিভিজুয়াল যে কোনো বিষয়ে যে কোনো প্রিপারেশন যখন আমি নিতে যাব, আমি কিন্তু যেমন এখানে কিন্তু থেকে অনেকেই কিন্তু অনেক তথ্য নিউলি আমরা এখান থেকে জানতে পারছি যে এই জিনিসগুলো আছে। তো যখন একজন ইনস্ট্রাক্টর অথবা একজন লার্নেড পার্সন থেকে আমরা জানবো, তখন কাজগুলো অনেক সহজ হয়, গোছানো হয়। আর একা একা পড়াশোনা করতে গেলে বা যে কোনো প্রিপারেশন নিতে গেলে তখন কিন্তু আপনার বিভিন্ন দিকে যাইতে হয়, তখন আর পাওয়া যায় না। সো আমরা একটা গোছানো ওয়েতে আমরা চেষ্টা করব আপনাদেরকে ডেলিভার দেওয়ার জন্য। এই জন্য মামুন ভাই থাকবে ইনস্ট্রাক্টর হিসেবে। এবং অলরেডি আপনারা শুনছেন যে যদি আপনি ইন্ডিভিজুয়ালি যদি অ্যাটলিস্ট 12 ঘন্টা করে নেন, সেটা যদি আপনি প্রত্যেক সময় লেগে থাকেন, তাও 6 থেকে 7 মাস, সেটা কিন্তু অনেক কম সময় নিয়ে আসা যায়। সো আমরা এটা দিব। প্লাস আমরা প্রাইমারি P6 এবং সার্টিফাইড অ্যাসোসিয়েট প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই দুইটা কোর্স অফার করতেছি নবিয়া কনসাল্টিং থেকে। তো আপনারা যারা আমাদের সাথে ইন্টারেস্টেড তারা এটার সাথে সম্পৃক্ত হতে পারেন। আচ্ছা, আমাদের নুরুল শাকিল ভাই হাত তুলছেন। জি, শাকিল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তো এই বিষয়টা আজকে জানলাম, আগেও শুনছিলাম একজনের কাছ থেকে। সেটা হলো ওই সোলারিকের নাজমিন আপা বলছিল আমাকে। তো আসলে গভর্নমেন্ট এখানে এই অডিটরদের ক্যারিয়ারে কি ধরনের ফেসিলিটি করছে, অথবা যারা অডিটর হয়ে এই ধরনের এই পেশাটাকে বেছে নেয়, সেই ক্ষেত্রে অডিটরদের মানে যারা অডিট করাবেন তাদের অব্লিগেশন আছে কিনা, যে যারা পাওয়ার সেক্টরের অথবা রিনিউয়েবল এনার্জি গুলার যারা আছেন, দ্যাট মিনস স্কোপটা কেমন, স্কোপ আছে কিনা, যারা অডিটর হবেন অথবা এই জায়গায় প্রফেশনাল হবে, সে জায়গায় সরকারের এবং প্রাইভেট সেক্টরের কোনো কিছু আছে কিনা নিউজ। আচ্ছা, আচ্ছা, এখানে তো আমি অলরেডি আলোচনা করছি, তারপর আরো একটু একটু বলি। যেটা কিন্তু হ্যাঁ, সেটা থেকেই অথরিটি দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র অডিট না। অডিট করে সেটা কোনো কনজারভেশন যদি থাকে এনার্জি এফিসিয়েন্ট, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বেশ থার্ড পার্টিকে এঙ্গেজ করার মতো তার অথরিটি দিয়ে দিয়েছে সিইএ কে। এমনকি সে চাইলে নিজেও একটা কোম্পানি হয়ে ইমপ্লিমেন্ট করতে পারে। মানে গভর্নমেন্ট থেকে একটা পুরা মানে অনেক বেশি ইয়া দিয়ে দিয়েছে, অপরচুনিটি দিয়ে দিয়েছে সিএ কে, অথরিটি দিয়ে দিয়েছে। এটা কোনো বাধ্যবাধকতা নাই। এমনকি সে পার্সোনাল হিসেবেও অডিট করতে পারবে, কোনো কনসালটেন্সি ফার্ম থেকেও করতে পারবে, কোনো আলাদা করে কোনো বাধ্যবাধকতা নাই। না, কিন্তু অর্গানাইজেশন গুলা কি অডিট করাবে, এই ধরনের অব্লিগেশন আছে? হ্যাঁ, সেটা বললাম তো। এখন অর্গানাইজেশন গুলো করাবে কিনা, এই জন্য তো সেটা থেকে কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। ফার্স্ট যে ইনিশিয়েটিভ সেটা হচ্ছে যে প্রথমে ডেজিগনেটেড কনজিউমার তারা করেছে যে কারা কারা বেশি বেশি এনার্জি ইউজ করে। তো এখন পর্যন্ত মাত্র 200টার মতো ডিক্লেয়ার করছে যে এদেরকে করাতেই হবে। বাকি যারা আছে এদেরও আস্তে আস্তে এই লাইনে নিয়ে আসবে। এটা গেল একটা সেক্টর। এছাড়া যারা নতুন ইয়ে করতেছে, মাল্টি স্টোরি বিল্ডিং করতেছে, গ্রিন বিল্ডিং নামে একটা সার্টিফিকেট লাগে। তো ওটাকে করতেও তো সেখানে থাকবে। এরপরও যারা নতুন ইনভেস্ট করতেছে, বড় বড় জায়গা বলেন, আরো মেগা ইনভেস্ট যারা করতেছে, এই ইনভেস্ট করার জন্য প্রত্যেকটা ইনভেস্টের আগে যেখানে ইনভেস্ট করতেছে সেটার অডিট লাগবে। এছাড়াও যারা ইন্টারন্যাশনাল কিছু কমপ্লায়েন্স এগুলা এগুলা মিট করতে হবে, সেখানেও কম মানে অডিট লাগবে। এবং দিন দিন এটা বাড়বে, আর কমবে না। আর মাত্র সার্টিফাইড এনার্জি অডিটর আছে অনলি 42 জন সারা বাংলাদেশে। তো এটা বুঝতে পারতেছেন খুব ভালো একটা মানে এটা অপরচুনিটি। পোস্টফেট আছে, এটা ভালো পোস্টফেট আছে। জি। আচ্ছা, মাস্টুর ভাই মনে হয় কিছু হ্যাঁ, বলতে চাচ্ছেন। জি ভাই, মাস্টুর ভাই না, না, বলুন। আমি ইয়া আচ্ছা, ভাই শাকিল ভাই একটু বলুন। সাপ্লিমেন্ট করি, জি। সরি। আমি ওই যে সাপ্লিমেন্টটা এরকম যে, ধরেন অডিট অডিট মানেই হলো এখানে ইরেগুলারিটিস আছে, ডিসক্রিপেন্সি আছে, অথবা কোনো ধরনের সরকারের ফাঁকি দিচ্ছে কিনা রাজস্ব, এই বিষয়গুলো থাকে মানে পাওয়ার সেক্টরে। কিন্তু এই সার্টিফাইড এনার্জি অডিটরের কূপটা কি ওইদিকে যাবে কিনা, যে মনে হচ্ছে সরকার মনে করতেছে যে এখানে কিছু একটা হচ্ছে,
না না, আহ এটা এটা অথবা ফিনান্সিয়াল অডিট ওরকম না, এরকম না ভাই, আপনি মনে হয় একটু পরে জয়েন করছেন। প্রথমে যেটা দেখিয়েছি এটা হচ্ছে যে যে কোনো একটা ইন্ডাস্ট্রি বলেন, প্রসেস বলেন, যেটাই হোক না কেন, সে যে এনার্জিটা ইউজ করতেছে কত ইফিসিয়েন্ট ওয়াইতে ইউজ করতেছে। আমি তাকে যে আচ্ছা পাওয়ার আচ্ছা। লাইনটা দিয়েছি, সে তার ইফিসিয়েন্সি কতটুকু, মানে তার যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী সেই ইফিসিয়েন্ট ওয়াইতে ইউজ করতেছে নাকি বেশি বেশি খরচ করে ফেলতেছে। তো যদি বেশি বেশি করে, সেই ওয়েস্টেজ যেগুলো করতেছে এই ওয়েস্টেজ গুলো কিভাবে রিকভার করা যায়? বুঝতে পারছি, বুঝতে পারছি, ঠিক হ্যাঁ, আছে, তো সেই থ্যাংক ইউ, ওয়েস্টেজ গুলো থ্যাংক ইউ কিভাবে ভাই। রিকভার করা যায়, সেই ওয়েস্টেজ রিকভার করতে গেলে কিছু ইনভেস্টমেন্টের দরকার হবে। আমি তো বললামই যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে হয়তো আছে তার যে একটা রুফটপ পড়ে আছে, সেখানে চাইলে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট করে ফেলা যায়। তো এটা আমি যদি অডিট করে দিয়ে দেই যে আপনার এখানে সোলার পাওয়ার প্ল্যান্ট লাগবে, তো সে চাইলে নিজে ইনভেস্ট করে সেই সোলার পাওয়ার প্ল্যান্ট করতে পারে, করে তার বিলটা কমাতে পারে, অথবা থার্ড পার্টিকে এঙ্গেজ করে সেই সোলার প্ল্যান্টটা বসায় সে ওখান থেকে ও নিতে পারে। এই ক্ষেত্রে কি অডিটর কনসালটেন্ট হিসাবে কাজ করে? হ্যাঁ, কনসালটেন্টই তো, মানে এখানে তো সে ডিরেক্টলি ওকে, কনসালটেন্ট আচ্ছা আচ্ছা, করতে পারবে, কোনো ফার্মের মাধ্যমে করতে পারবে, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ শাকিল ভাই। আর কেউ কোনো কোশ্চেন করবেন কিনা? আচ্ছা, এই জি কোর্সটার ভাইয়া, জন্য আপনারা কতখানি মানে ইয়ে রাখতেছেন, কোর্স ফি কেমন ধার্য করতেছেন কাইন্ডলি? ভাই, ভাই শোনা যায় না, আলমগীর ভাই একটু আবার বলবেন? কোর্স ফি একটা তো মনে করেন একটা পারিশ্রমিক আছে, কোর্স ফি আছে, তো কোর্স ফিটা এটা কি অনলাইন হবে কি ক্লাসটা পুরোটাই? আমাদের ইচ্ছা আছে অনলাইনে আমরা জানাবো আপনাদেরকে একটু। মানে এটা আসলে 40 থেকে 45টা ক্লাস হবে, তো আমরা এখনই ডিক্লেয়ার দিচ্ছি না, আমরা জানা দিব, আপনাদেরকে নোটিফাই করে দিব। যারা যারা ইন্টারেস্টেড তারা একটু কাইন্ডলি এই যে আমরা লিঙ্ক দিছি, একটু ফর্মটা পূরণ করে দিয়েন। আবার আপনারা যারা এসেছেন তাদের কাছেও পাঠাবো। তো আমরা জানা দিব, এটা আমরা অতি শীঘ্রই জানা দিব, হয়তো এই এটা তো ওয়েবিনারে। অনলাইনেই হবে নাকি? জি, এটা অনলাইনে হবে, অনলাইনে হবে। আর কোর্স ফি কি ডিসাইড করছেন নাকি এটা এখনো মানে? না না, আমরা এটা ডিসাইড করি, আমরা এটা ডিসাইড করে আপনাদেরকে জানাবো, হ্যাঁ। একটু আগে ইন্টারেস্টেড কেমন তার উপরে, কারণ হচ্ছে যে আমি 3জন নিয়ে তো একটা কোর্স শুরু করতে পারি না, সেটার উপরে একটা ডিপেন্ডেন্সি আছে তো। আর আপনারা এমনিতে কতগুলো ক্লাস এক্সপেক্ট করতেছেন, মানে টোটাল ইয়ে আপনাদের অফারিং এ? এটা অ্যারাউন্ড 40+ হবে ক্লাস। না 40 মানে আমি যদি ভুল না না, বলি। 40 প্লাস না, চ্যাপ্টার 40 তো অ্যাটলিস্ট মোটামুটি 20টা ক্লাসের মতো হবে আর কি। 20টা কত ক্লাস, আচ্ছা। আওয়ার? 20টা। 20টা ক্লাস মানে কি 40 আওয়ার্স? তো 16 থেকে 20টার মধ্যে হয়ে যাবে আর কি, কত বুঝলেন তো? ঘন্টা লাগবে ঘন্টা মানে হিসেবে? 5 চ্যাপ্টারে 1 ঘন্টা করে তো লাগবে ক্লাস। তো দেখা যায় যদি এটা কোর্স ডিজাইন করা হয় নাই, দেখা যাচ্ছে আমরা ইনিশিয়ালি চিন্তা করতেছি হয়তো যেহেতু 40টার মতো চ্যাপ্টার আছে 20 ঘন্টায় কভার করতে পারবো। কিছু কিছু ছোট চ্যাপ্টার আছে, এর এক কথায় +- 3 আওয়ার্স 20 ঘন্টার সাথে চিন্তা করে রাখবেন আর কি, মানে 20টা ক্লাসের সাথে, মানে 17টাও হতে পারে 23টাও হতে পারে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, জি, অলরাইট, জি ঠিক আছে। সুরিত ভাই কিছু বলতে চাচ্ছিলেন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি জি, ভাই, আমি আসসালাম। জানতে চাচ্ছিলাম যে দুইটা আমার আছে, যে মানে আজকের মিটিংটাতে মনে হয় পিডিইউর একটা ব্যাপার আছে, ওইটা একটু লিঙ্কটা দিয়ে দিয়েন বা মেইলে। আমরা আমরা আর এটা ম্যানুয়ালি ইনপুট দিতে হবে, আমি ম্যানুয়ালটা দিয়ে দিব, আপনাদেরকে একটু ম্যানুয়ালি কষ্ট করে ইনপুট দিতে হবে, এটা ঠিক আছে? ওইটা ইমেইলে এত দিবেন। জি জি, আরেকটা হচ্ছে যে ওকে। অ্যাকচুয়ালি লাস্ট আলমগীর ভাই অলরেডি বিষয়টা নিয়ে আলোচনা করেছে, যে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটু তাড়াতাড়ি এই কোর্স প্ল্যানিংটা করেন, কারণ আমরা 2-3 জন আসলে অ্যাকচুয়ালি আমরা একটু আগে থেকেই মানে বিশেষ মধ্যে জানতাম, হয়তো আগামী বছরটাতেই আমরা টার্গেট করছি। তো আপনারা যদি একটু দ্রুত কোনো একটা সিদ্ধান্তে ইনশাল্লাহ, পৌঁছান কোর্স ইনশাল্লাহ এই করতে পারে। ওয়েবিনারের পরে আমাদের বোর্ডের ডিসিশন নিয়ে আমরা এটা ডিক্লেয়ার করে দেবো, ইনশাল্লাহ, ঠিক আছে? নাইলে আবার আচ্ছা, আমাদের 2-3 জন দেখা যাবে ছড়াই ছিটাই গেছে আচ্ছা, কি সুরিত করবো। ভাইয়ের আরেকটা কোশ্চেন মনে হয় ছিল, সুরিত ভাইয়ের আরেকটা কোশ্চেন চ্যাটে দিয়েছিলেন, ওই যে গিগাওয়াট আর মেগাওয়াট, ওইটা আমি ওইটা লিখেছি যেগুলা কুইজে, হ্যাঁ মোটামুটি হ্যাঁ। মেগাওয়াটে লিখছি। আর যেটা গিগাওয়াটে লিখছি ওইটা ওই যে 3টা শূন্য কমায় দিয়ে লিখছি আর কি, বলার সময় মেগাওয়াট বলছে সবগুলাই 1000 চিন্তা করে আর কি। আচ্ছা, কারেক্ট, ঠিক আছে ভাই, ওটা আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। জি। আর আর কেউ কি কোনো কোশ্চেন করবেন কিনা? আরো করে কোশ্চেন জানার থাকে? থ্যাংক ইউ ভাই। সো আর কি কারো কোনো কোনো কোশ্চেন আছে কিনা, যদি জিজ্ঞেস করা থাকে বলেন, নাহলে আমরা আর কি ফর্মালি ক্লোজ করবো আর কি। ওকে, আমার মনে হয় কারো কোশ্চেন নাই। সো আবারও ধন্যবাদ মামুন ভাই, যদি আপনি কিছু বলেন ক্লোজিং রিমার্কস হিসেবে। না, আমার তো তেমন কিছু বলা নাই, যেটা বলছি অলরেডি। ওকে, তাহলে সুজন ভাই কিছু বলবেন? ধন্যবাদ সবাইকে সময় দিয়ে সাথে থাকার জন্য।
আর সুদীপ ভাই, আপনি যেটা লিখেছেন চ্যাট বক্সে যে রেকর্ড লিংক এবং ভিডিও ক্লেম কোডটা আমরা ইমেল এর মাধ্যমে দিয়ে দিব শীঘ্রই। আর আজকের যে রেকর্ড লিংকটা এটা আমাদের ইউটিউব চ্যানেলে এটাকে পাবলিশ করে দেওয়া হবে। হ্যাঁ, তো আমাদের ইউটিউব, লিঙ্কডইন, ফেসবুক, তিনটা প্ল্যাটফর্মেই নোভিয়া কনসাল্টিং জাস্ট এই নামেই আপনারা সার্চ করে আহ, এটা সাবস্ক্রাইব করে ফেলবেন বা ফলো দিয়ে ফেলবেন। আর ইমেইলে আমরা এই সোশ্যাল নেটওয়ার্ক গুলোর লিংক অবশ্যই দিয়ে দিব আপনাদেরকে। তো ধন্যবাদ, ধন্যবাদ মামুন ভাই, কালিম ভাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি, থ্যাংক ইউ।